প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। সমকাল, তছনছ স্থানীয় সরকারের আওয়ামী সাম্রাজ্য, একযোগে 1877 জনপ্রতিনিধি অপসারণ, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 5 মামলা, ট্রাইব্যুনালে অভিযোগ 3টি, 7 দিনে 20 মামলা, সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক। মানবজমিন, ক্ষমতার দাপটে বিপুল সম্পদ, দুদকের নজরে অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা, রেমিট্যান্সে সুবাতাস। কালবেলা, মাফিয়ায় ছিন্ন ভিন্ন আর্থিক খাত, ব্যাংক পুঁজিবাজারে লুটেরা ও তাদের সহযোগীরা, সিটি পৌর জেলা উপজেলার মেয়র চেয়ারম্যান অপসারিত। দেশ রূপান্তর, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিট, পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক নয়, হাইকোর্টের রুল, সাবেক মন্ত্রী দীপমণি গ্রেপ্তার। সময়ের আলো, 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদকের তদন্তের সিদ্ধান্ত, হাইকোর্টের রুল, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন কেন সাংঘর্ষিক নয়। খবরের কাগজ, সাবেক 19 মন্ত্রী প্রতিমন্ত্রী ও 23 এমপির সম্পদের খোঁজে দুদক। আলোকিত বাংলাদেশ, সিটি মেয়র সহ স্থানীয় জনপ্রতিনিধি অপসারণ, প্রশাসক নিয়োগ। ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। দৈনিক সংগ্রাম, ঢাকার আদালতে হাসিনার বিরুদ্ধে আরও 3 হত্যা মামলা, হাসিনা, ইনু, মেনন সহ 28 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা। দৈনিক করতোয়া, হারুন বিপ্লবের বিরুদ্ধে মামলা করলেন ফারুক। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, 15th Amendment abolishing caretaker government challenged. The Business Standard, how questionable Adani deal makes electricity costlier. শিরোনামগুলো দেখছিলাম। আজ আসলে প্রধান শিরোনাম স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধিদেরকে অপসারণের বিষয়টি। আমরা যেটি দেখতে পেয়েছি, 12 সিটির মেয়র ও 776 জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই আপনার সঙ্গে। প্রথমত হচ্ছে যে এই এত পরিমাণে জনপ্রতিনিধি অপসারণের ঘটনা আর ঘটনা, এটা রেকর্ড, এবং এই রেকর্ড হওয়ার কারণ হলো যে নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন, সেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল, এবং এই কারণে তারা যেহেতু মোটামুটি একই দলের মানুষ ছিলেন এবং বিপর্যয়ের মুখে তারা সবাই তাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এগুলো ছেড়ে দিয়েছেন, যান না, ওখানে পালিয়ে আছেন। এবং এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তো জনগণকে সেবা দিতে হবে, শুধু এই সেবাটা চালু রাখতে হবে, কারণ এটা তো আপনি ওনারা পালিয়ে গেলে তো জনগণের সব সেবা বন্ধ হয়ে যাবে। এটা যে কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো এটা করতে দিতে পারে না। সেই কারণে গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় এবং অন্য গণমাধ্যমে তাদের ব্যাপারে অনেক খবরাখবর আসার কারণে এখন এই সেবা চালু রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ ব্যবস্থা নিয়েছেন। এটাকে আপনি সাময়িক বিশেষ ব্যবস্থা বলতে পারেন, কারণ আমাদের আইনে প্রশাসক নিয়োগের বিধান আছে এবং 180 দিন পর্যন্ত প্রশাসক থাকতে পারবেন, পরে আবার আরেকজনকে হয়তো প্রশাসক নিয়োগ করতে হতে পারে। এই প্রশাসক নিয়োগের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে চালু রাখার ব্যবস্থা করা হলো। এই প্রতিষ্ঠানগুলোতে তো একটা কাঠামো আছে, সেখানে কর্মচারী আছেন, সবাই সবার কাজ করবেন। নির্বাচিত প্রতিনিধি থাকলে তারা একটা কমিটিতে বসে তারা আলোচনা করেন, যে পরিষদ যেটা থাকে সেই পরিষদে অনেক কিছু আলোচনা হওয়ার সুযোগ থাকে, এবং যে নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব থাকলে সেই দায়িত্ব পালনেও এটা অনেক বেটারলি পালন করা যায়, কারণ 100 জন প্রতিনিধি আর একজন প্রশাসক দিয়ে তো ওই পুরোটা কাভার করা যায় না। সো প্রশাসকদের কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট আমাদের রাজনীতিতে আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে তো আমরা সবাই মোটামুটি জানি, এবং স্থানীয় লোকজনও জানে। তাদের কাছ থেকে যে সেবা পাওয়ার কথা ছিল, যে সেবা তারা দেওয়ার কথা ছিল, যেভাবে জনসেবা করার কথা ছিল, সেটা কিন্তু জনগণ পায়নি। সুতরাং জনগণ তাদের উপরে ক্ষুব্ধও আছে, জনগণের অনেক দুঃখ বেদনা আছে। আপনি জানেন যে একটা জন্ম সার্টিফিকেট, সনদপত্র নিতে
কত ঘোরাঘুরি করতে হয়, কত টাকা পয়সা দিতে হয়। শুধুমাত্র একটা সেবার কথা বললাম, এরকম অনেক সেবার বিষয় আছে এইসব প্রতিষ্ঠানে। তো এই কারণে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তারা তো গণকর্মচারী, এবং গণকর্মচারীদের উপরেও কিন্তু জনগণের অনেক ক্ষোভ আছে, যেটা আমরা দু একটা ঘটনা ঘটেছে ইতিমধ্যে। একজন টিসিকে তার অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, থানাগুলোতে হামলা হয়েছিল, এটা আমরা জানি। এখন থানাগুলো আবার কার্যকর করা হচ্ছে। তো এই যে মানুষের ক্ষোভ, দুঃখ, বেদনা, এটাকে মাথায় রেখে গণকর্মচারী যারা আছেন, যাদেরকে প্রশাসক নিয়োগ করা হলো, তারা কাজ করবেন, এটা জনগণের প্রত্যাশা, এবং নাগরিক হিসেবে এটা আমারও প্রত্যাশা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমি চাইবো যে তারা এমনভাবে কাজ করবেন, তারা যেন প্রমাণ করতে পারেন যে গণকর্মচারীরা কোনো দলের না, গণকর্মচারীরা ঠিকমতো কাজ করতে চান, কিন্তু তারা বিভিন্ন চাপের মুখে ঠিকমতো কাজ করতে পারেন না, এবং গণকর্মচারীরা সবাই দুর্নীতিবাজ না, সবাই গণবিরোধী না। এটা একটা তাদের বড় চ্যালেঞ্জ, এবং এই দায়িত্ব তারা পালন করবেন ঠিকমতো, এটা আমার প্রত্যাশা। আমরা যেটি দেখেছি যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এক ধরনের প্রশ্নের মুখে এটি করা হয়েছে, এরকম কথা আছে। পাশাপাশি আবার স্বচ্ছতা ফেরানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই কথা বলা হয়েছে। আপনি এর বাস্তবায়ন সম্ভাবনা কতখানি দেখছেন? না, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তো অনেক প্রশ্ন আছে, এটা ঠিক আছে, কিন্তু এই লোকগুলো কেউ নাই, সব পালিয়ে গেছেন। একটা প্রতিষ্ঠান তো দিনের পর দিন খালি রাখা যাবে না, আপনি নাই, কোনো কাজ করতে পারবেন না, বৈঠক ডাকা যাবে না। তো এইখানে মূলত হচ্ছে যে এই শূন্যতা সৃষ্টি হয়েছে, যে শূন্যতার কারণে প্রতিষ্ঠানগুলো, তাদের যে কাজ, প্রতিষ্ঠান তো অনেক কর্মচারী আছে। ঢাকা শহরে ধরেন আমি যে সময় কাজ করতাম স্থানীয় সরকার বিভাগে, তখনই 7 থেকে 10 হাজার আমাদের ক্লিনিং স্টাফ ছিল, যারা ভোর রাতে উঠে রাস্তা পরিষ্কার করে, সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যায়। তো এদের সবারই বেতন ভাতা দেওয়ার ব্যাপার আছে, তাদেরকে অর্গানাইজ করার ব্যাপার আছে, আরও অনেক কাজ আছে। স্বাস্থ্য বিভাগের কাজ আছে, সড়ক বাতির কাজ আছে, নর্দমা পরিষ্কার করার কাজ আছে, আবর্জনা পরিষ্কার করার কাজ আছে, তো অনেক কাজ, এবং জনগণকে সেবা দেওয়ার কাজ আছে। তো এই কাজগুলো করার জন্য যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেইখানেই এই প্রশাসকদের নিয়োগ করার প্রয়োজন হয়ে গেছিলো। এটা ছাড়া কিন্তু বিকল্প আর কোনো ব্যবস্থা ছিল না। এখন কেউ বলতে পারে যে সেখানে তো অন্য কোনো নাগরিককেও দায়িত্ব দেওয়া যেতে পারতো, এটা একটা আলোচনায় আসতে পারে। বাট অন্তর্বর্তীকালীন সরকার কোন নাগরিককে, এত নাগরিক খুঁজে বের করা এবং তাদের যোগ্যতা বিচার করা। সাধারণত একটা পলিটিক্যাল পার্টি যদি হতো, তখন ভ্যাকুয়ামটা করার জন্য পলিটিক্যাল পার্টির কিছু লোককে দিয়ে হতো এই কাজটা চালু রাখা যেত, এবং এখানে একটা নির্বাচন করতে হবে। বাট 6-9 মাসের মধ্যে নির্বাচন হবে এরকম প্রত্যাশা আমি করছি না, কারণ আপনাকে নির্বাচনী ব্যবস্থার তো সংস্কার করতে হবে, যেটা নিয়েই মানে অনেকগুলো কারণ আছে। আমাদের গত সরকারের যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, অনেক অভিযোগ, তার মধ্যে নির্বাচনটা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করা হলো সবচেয়ে বড় অভিযোগ। যে আমার ভোট আমি দিতে পারছি না, ভোট কেন্দ্রে যেতে পারছি না। এই তরুণদের অধিকাংশই ভোট দিতে পারেনি, তারা 18 সালে ভোট দিতে পারেনি, তারা 24 সালে ভোট দিতে পারেনি, সে ব্যাপারেও তাদের অনেক কথাবার্তা ছিল। সুতরাং এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে নির্বাচনে, যে পরিবেশে আমরা যেটা বারবার বলি, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সকল দলের জন্য সমান সুযোগ থাকবে, এবং নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর। নির্বাচন স্বচ্ছ হলে, সুষ্ঠু হলেও আমরা অনেক সময় দেখি যে পরে যে নেতৃত্ব নির্বাচিত হচ্ছেন, এমনকি সুষ্ঠু কিংবা স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়েও সেই নেতৃত্ব আবার জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হচ্ছে না বলে। খুব ইম্পর্টেন্ট এজেন্ডা আপনি উত্থাপন করলেন, যে হ্যাঁ, আমরা তো ভালো নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচিত সরকার পেয়েছি। আপনি দেখেন বাংলাদেশের জনগণ 71 সালে একটা বড় পরিবর্তন, মানে মুক্তিযুদ্ধ, হ্যাঁ, কত রক্তপাত হয়েছে, 2 লক্ষ মা বোনের এই সম্ভ্রম বিলিয়ে দিতে হয়েছে, এবং পুরো বাংলাদেশ আসলে রক্তে ভিজে গিয়েছিল। সেটার মধ্য দিয়ে আমরা পাকিস্তানের যে শাসন, শোষণ, নির্যাতন, গণতন্ত্রহীনতা, এগুলোর বিরুদ্ধে তো, এবং চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং গণতন্ত্রকে অস্বীকার করার কারণে আমরা এটা করেছি। বাট তারপরের থেকে যদি আপনি চিন্তা করেন, সরকারগুলো কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, জনগণের যে স্বপ্ন, জনগণ যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তারপরে আপনি 90 সালে আবার একটা গণ অভ্যুত্থান হলো, স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান। সেখানে 3 জোটের একটা রূপরেখা ছিল। 71-এর মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা ছিল, আর এখানে একটা রূপরেখা ছিল 3 জোটের, যে 3 জোটের রূপরেখা দিয়ে কীভাবে নির্বাচন হবে, কিভাবে সরকার পরিচালিত হবে, কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু দেখা গেল যারা নির্বাচিত হলেন, যে প্রশ্নটা আপনি তুললেন, যে
91, 96, 2001 বা 2008-এর যে নির্বাচন, এগুলো কম প্রশ্নবিদ্ধ, একেবারে 100% সুষ্ঠু স্বাভাবিক হয়েছে এরকম না, বাট থ্রেশহোল্ডের উপরে 90%, 95% আপনি ভালো হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবেন না বা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই নির্বাচনে নির্বাচিত হয়েও আমাদের রাজনীতিবিদরা, আমি মনে করি 91 থেকে 96, 96 থেকে 2001 যে দুটি দল ছিলেন, বিএনপি প্রথমে, পরে আওয়ামী লীগ, তারা কিন্তু ঠিকভাবে প্রায় ভালোভাবে তাদের ওই টার্মটা পূরণ করেছিলেন। বাট 2001-এর পর থেকে গত 24 বছর আমরা যেটা প্রত্যক্ষ করলাম যে নির্বাচনের মধ্য দিয়ে যারা আসলেন তারা আসলে জন আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন সেটাতে মনোযোগী না হয়ে দলীয়করণ এবং অন্য দলকে আঘাত করা, তাকে নির্মূল করার চেষ্টা করা, নিশ্চিহ্ন করার চেষ্টা করা, গণতন্ত্র হরণ করা, নির্যাতন করা, মানুষের অধিকার হরণ করা, বিভিন্ন ধরনের কালাকানুন করা, যেমন এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, স্পেশাল অ্যাক্ট, স্পেশাল আদালতে বিচার করা, অনেক কিছুই করেছেন যেগুলোকে অপব্যবহার করা হয়েছে। তো সেইগুলো আপনি এটা কনক্লুশন করতে পারেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আসলে আমরা গণতন্ত্রের চর্চাটা করি নাই, এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক দল গঠিত হয় জনকল্যাণ, সেটা আমাদের মাথায় ছিল না। এবং নির্বাচনের মধ্য দিয়েও যদি কেউ আসে, তারা এটাতে যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি পালন করে নাই। তারা জনগণের সাথে, জনগণের আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলতে পারেন, একটু কঠোর কথা হয়ে যাচ্ছে। জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, এবং তাদের যে নির্বাচনী ওয়াদা সেটাও পালন করেননি। এখন 24 সালের যে ছাত্র গণ অভ্যুত্থান হলো, এবং এর কারণে যে সংবিধানের মধ্যে না থাকা সত্ত্বেও আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেটাকে অনেকে আলোচনা করতে পারেন এটা সংবিধানের সরকার নেই, বাট এটাকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু জনগণের সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের লেজিটিমেসি হয়ে গেছে। সুতরাং তারা যে কাজটা করতে পারেন, যে সংস্কার করবেন, যে রাজনৈতিক পরিবর্তনগুলো তারা করবেন, সেখানে হয়তো আমাদের দেখতে হবে যে আমাদের রাজনৈতিক দল যারা রাজনীতি করবেন, 42টা অলরেডি রেজিস্টার্ড আছে, আরও কয়েকটা রাজনৈতিক দল, প্রত্যেক রাজনৈতিক দলকে অঙ্গীকার করতে হবে যে এই ব্যবস্থাগুলা, এই বন্দোবস্ত, এই সংস্কার তারা চালু রাখবেন, এবং যতটুকু সংস্কার করা হবে এটা তারা অ্যাকসেপ্ট করবেন। এবং এই ঘোষণাটা শুধুমাত্র ওই যে 3 জোটের রূপরেখার মতো মেনে নিলাম, এটা একটা সাইন্ড ডকুমেন্ট হতে হবে, এটা ট্রুথ হতে হবে, সব পার্টির প্রধানরা এটাতে সাইন করবেন। তার আগে নিজের পার্টিতে গণতন্ত্রায়ন করবেন, নিজের পার্টি ঠিক করবেন, অ্যান্ড তারা টেলিভিশনে সকলের সামনে, জাতির সামনে এটাকে বলবেন যে না, এই যে সংস্কার যেটা হয়েছে, যে পরিবর্তন সূচিত হয়েছে রাজনীতিতে সুস্থতা ফিরিয়ে আনার জন্য, আমরা এই কাজগুলো করব এবং এই কাজগুলো চলমান থাকবে। তখন হয়তো আপনি এই যে দলগুলো যেটা বললেন যে দলগুলো তো বিট্রে করে ফেলে বা দলগুলো মানে না, দলগুলো অন্য তাদের মতো করে কাজ করে, তখন হয়তো এটা করবে না। কারণ এটা পৃথিবীর অন্য দেশে তো আছে। আপনি আমেরিকার কথা চিন্তা করেন, ওখানে কত সিভিল ওয়ার হয়েছে না, গ্যাংস অফ নিউ ইয়র্ক ছিল না, হ্যাঁ, জোর করে মানে খুন করা, মারা করা, এর জমি দখল করা, এইসব ছিল না। তারপরে তো একটা ট্রুস হয়েছে, ওই ট্রুস হওয়ার পরে তারা তো গণতান্ত্রিক চর্চা করছে। আমেরিকার অন্য অনেক সমালোচনা থাকতে পারে, বা ইউরোপের দেশগুলোতে তারাও তো একসময় স্বৈরাচারী সরকার ছিল, হিটলার ছিল, মুসোলিনি ছিল, সেখান থেকে তো তারা বেরিয়ে এসছে এবং একটা উন্নত সমাজ ব্যবস্থা যেমন কায়েম করেছে, একটা উন্নত মানুষের জীবনমান উন্নয়ন করেছে, সাথে গণতান্ত্রিক অধিকার